প্রথম টার্গেট। ইসরায়েলকে ইরান আমেরিকার 51তম স্টেট ঘোষণা করে তাকেই প্রথম টার্গেট ঘোষণা করেছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর গেছেন গতকাল এবং তিনি ইসরায়েলের সংসদ নেসেটে দেয়া ভাষণে ঘোষণা করেছেন ভারত ইসরায়েলের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুধু তাই না, ইসরায়েলকে বর্বরতার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক দেয়াল বলে তিনি উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো নিয়েই এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন। আর ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে এই মুহূর্তে উত্তেজনা খুবই চরমে, অর্থাৎ উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার ভেতরে বহুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। প্রচন্ড রকমের উত্তেজনা ছিল, সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক সব ধরনের উত্তেজনা। কিন্তু আজকে সেই উত্তেজনার পারদ একেবারে চরমে এই কারণে যে আজকেই সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান এবং আমেরিকার মধ্যে তৃতীয় দফা পরমাণু আলোচনা শুরু হচ্ছে এবং এই আলোচনায় যোগ দিতে এরই মধ্যে জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং এই আলোচনায় মধ্যস্থতা করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদ। ওপাশে মার্কিন প্রতিনিধি দলও নিশ্চয়ই জেনেভা শহরে এসে পৌঁছেছেন। এর ভেতরে ট্রাম্প ইরানে হামলার ব্যাপারে প্রকাশ্য ইঙ্গিত দিয়েছেন, হুমকি দিয়েছেন এবং জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ডিপ্লোম্যাটিক ওয়েতে অর্থাৎ কূটনৈতিক উপায়ে ইরানের সাথে একটা চুক্তি করতে চান, কিন্তু যদি সেটি ব্যর্থ হয় তাহলে হামলা অনিবার্য। তার মানে যে পরিস্থিতি, তাতে ইরান এবং আমেরিকার ভেতরে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার জাস্ট কিছু সময় বাকি, এইরকমই মনে হচ্ছে। কারণ হচ্ছে ইরান পরিষ্কার করে বলেছে তারা পরমাণু কর্মসূচিতে আমেরিকার সঙ্গে এই চুক্তিতে পৌঁছাতে চান যে সম্মানজনক উপায়ে চুক্তি হবে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার থাকবে, একেবারে জিরো করা যাবে না। আর আমেরিকা চাইছে ইরানের পরমাণু কর্মসূচি থাকতেই পারবে না, ইসরায়েলও তাই চায়। শুধু তাই না, ইসরায়েল এবং আমেরিকা দুই দেশই একেবারে সুস্পষ্ট করে বলছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকতে পারবে না এবং ইরানের হাতে যে সমস্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে সেগুলো সব ধ্বংস করতে হবে। এগুলো ইরান একটাও মানবে না। সেক্ষেত্রে দুই পক্ষের ভেতরে চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। তার মানে যুদ্ধ মোটামুটিভাবে অনিবার্য হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে আমেরিকার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, নজিরবিহীন সেনা সমাবেশ ঘটানো হয়েছে। বলা হচ্ছে যে আমেরিকার হাতে যত বিমান আছে, কয়েক হাজার বিমান আছে, যুদ্ধ বিমান, তার প্রায় অর্ধেকটা ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আনা হয়েছে। আপনারা জানেন যে সবচেয়ে বড় দুটো বিমানবাহী জাহাজ আনা হয়েছে। আর বিমানবাহী জাহাজের সাথে যে স্ট্রাইক গ্রুপে থাকে যে সমস্ত ক্রুজার, ডেস্ট্রয়ার, সাবমেরিন, এগুলো তো আছেই। এরপরে অত্র অঞ্চলে মার্কিন সেনাঘাঁটিগুলো তো আছেই। আবার ইরানও বলেছে যে আমেরিকা যদি কোনো রকমের ফুলের টোকা দেয়, অর্থাৎ ফুলের একটা পাপড়ি ছুঁড়ে মারে ইরানের দিকে, তাহলেও ইরান পাল্টা জবাব দেবে। আমি আপনাদেরকে আরেকটা তথ্য জানাই। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস, আপনারা মনে হয় হয়তো শুনে থাকবেন, সিবিএস টেলিভিশনের নাম, সিবিএস টেলিভিশনের ফেস দ্য নেশন নামে একটা অনুষ্ঠান আছে, সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করেছিলেন অনুষ্ঠানের সঞ্চালক মার্গারেটা ব্রেনান। এই মার্গারেটা ব্রেনান ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন যে ইরান কেন পরমাণু কর্মসূচি পরিচালনা করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে ইরান যেহেতু এনপিটিতে, নন প্রলিফারেশন ট্রিটি, যেটা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি, এই চুক্তিতে সই করা দেশ, সেই ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ শান্তিপূর্ণ উপায়ে পরমাণু কর্মসূচি পরিচালনার সব ধরনের অধিকার আছে। সেই অধিকারই ইরান চর্চা করবে বা চর্চা করছে। এরপরে
মার্গারেটা ব্রেনান ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন যে আপনারা বলছেন যে আমেরিকা যদি আপনাদের অর্থাৎ ইরানের উপর হামলা চালায় তাহলে আপনারা মার্কিন ঘাঁটিতে হামলা করবেন, আসলে আপনারা কি করতে চান? তখন তিনি সুস্পষ্ট করে বলেছেন যে আমি তো কূটনীতিবিদ, ফরেন মিনিস্টার মানেই হচ্ছে টপ ডিপ্লোম্যাট একটা দেশের, তো আমি কূটনীতিবিদ, আমি তো এই বিষয়গুলো বলবো না, এই বিষয়গুলো আমাদের যুদ্ধ কৌশল প্রণয়ন করেন যারা, তারাই বলবেন। তারপরেও আমি এইটুকু বলতে পারি যে যেহেতু আমরা ইরান থেকে আমেরিকার মাটিতে পৌঁছাতে পারবো না, আমেরিকার ভূখণ্ডে হামলা করতে পারবো না, সেক্ষেত্রে অত্র অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্য অঞ্চলে বা আমাদের রেঞ্জের ভেতরে যে সমস্ত মার্কিন ঘাঁটি আছে তার প্রত্যেকটিতে আমরা হামলা করব, এই কারণে যে আমেরিকা যেহেতু আমাদের উপর হামলা চালাচ্ছে সেক্ষেত্রে আমাদের পাল্টা জবাব দেওয়ার অধিকার আছে। তো তার মানে একেবারে পরিষ্কার ইরানের পক্ষ থেকে অবস্থান মোটেই আনক্লিয়ার না, একদম ক্লিয়ার। ইরান কি করতে চাই পরিষ্কার করে বলে দিয়েছেন। এর ভিতরে রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কোয়ার নামে একটা জায়গা আছে, তেহরানের সেন্ট্রাল এরিয়াতে ফিলিস্তিন স্কোয়ার, প্যালেস্টাইন স্কোয়ার নামে একটা স্কোয়ার আছে, চত্বর আছে। এই চত্বরে একটা বিলবোর্ড টাঙানো হয়েছে। সেই বিলবোর্ডে লেখা হয়েছে, ইসরায়েলকে ইঙ্গিত করে বলা হয়েছে ওয়েলকাম টু দ্য হেল। ইসরায়েলকে হেল বানানো হয়েছে কেন? ইসরায়েলের উপরে ইরান ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং বিলবোর্ডে দেখা যাচ্ছে যে ইসরায়েল দাউ দাউ করে জ্বলছে, বিশেষ করে বিল্ডিং গুলো, বড় বড় উচ্চ অট্টালিকা টাইপের বিল্ডিং গুলো সব জ্বলছে আগুনে, এবং সেখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য হেল। এরপরে আরো লেখা আছে ইসরায়েলকে সেখানে ঘোষণা করা হয়েছে আমেরিকার 51st স্টেট, অর্থাৎ 51তম অঙ্গরাজ্য। ইরান ইসরায়েলকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য বলে বিবেচনা করে এবং ইসরায়েলকে হামলা করা মানেই আমেরিকার উপর হামলা করা, এইভাবেই বিবেচনা করা হচ্ছে। বিলবোর্ডের ঘোষণা অনুযায়ী একথাই পরিষ্কার হয়। সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে যে জবাব হবে এবং কোথায় কি টার্গেট এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। তার মানে ইরান ইসরায়েলকে ফার্স্ট টার্গেট ঘোষণা করেছে। সুপ্রিয় দর্শক, এই আলোচনার প্রেক্ষাপটে এর রেশ ধরে আর প্রাসঙ্গিক যে কথা বলতে চাই সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে ইসরায়েল সফরে গেছেন। ইসরায়েল সফরে গিয়ে তিনি এতটাই বেশি আপ্লুত এরকম একটা ভাব দেখিয়েছেন যে বিমান থেকে সিঁড়ি দিয়ে নেমে একেবারে মানে দৌড়ে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জড়িয়ে ধরেছেন, কোলাকুলি করছেন। মনে হলো যেন কত বছর মানে একদম প্রিয় ব্যক্তি, যারা একদম হৃদয়ের বন্ধু, এরকম একজন বন্ধুকে বহুদিন না দেখলে যেমন হয় তেমন একটা ভাব নিয়ে, প্রচন্ড রকমের আকাঙ্ক্ষা নিয়ে যেন তিনি ইসরায়েলে গেছেন এবং নেতানিয়াহুকে জড়িয়ে ধরেছেন। তারপরে ইসরায়েলের জাতীয় সংসদের নাম নেসেট, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। এই নেসেটে তিনি ভাষণ দিয়েছেন। যে কোনো সফরে গিয়ে কোনো দেশের জাতীয় সংসদে ভাষণ দেওয়া মানে বিশেষ গুরুত্ব বহন করে সেই ভাষণের, এবং সেই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে বা যে ব্যক্তি ভাষণ দিচ্ছেন তাকে বিশেষ সম্মান দেওয়া হলো, এটা মিন করে। তো সেইভাবে ইসরায়েল অবশ্যই ভারতের প্রধানমন্ত্রীকে ব্যাপক সম্মান দিচ্ছে এই মুহূর্তে, যখন ইসরায়েলের পাশে কার্যত আমেরিকা ছাড়া আর কেউ নেই। তখন ভারত এইরকম একটা প্রচন্ড রকমের যুদ্ধ লাগে লাগে অবস্থায় এই সময় ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করছেন, এটা ইসরায়েলের জন্য অনেক অনেক বড় পাওয়া। এই বড় পাওয়ার অর্থাৎ এই প্রাপ্তির প্রতিদান হিসেবে তাকে যে সম্মান দেওয়ার তার সেই সম্মান দিল। এখন নরেন্দ্র মোদী নেসেটে দেওয়া ভাষণে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে ভারত ইসরায়েলের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ এইরকম একটা ক্রিটিক্যাল টাইমে ইসরায়েলের পাশে আছে। তার মানে কি, ইসরায়েল যে যুদ্ধ করতে যাচ্ছে ইরানের বিরুদ্ধে, সেই যুদ্ধে ইসরায়েলের পাশে আছে ভারত, এটা আপাতত এইটা মিন করে। শুধু তাই না, তিনি ইসরায়েলকে বর্বরতার বিরুদ্ধে প্রতিরক্ষার দেয়াল, প্রতিরক্ষামূলক দেয়াল, প্রতিরক্ষার দেয়াল হিসেবে ঘোষণা করেছেন। অর্থাৎ দেয়াল দিয়ে সমস্ত সবকিছু ঠেকানো যায়, বাধা দেওয়া যায়, আটকে দেওয়া যায়। তো বর্বরতার বিরুদ্ধে দেয়াল ঘোষণা করেছেন ইসরায়েলকে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনি খেয়াল করুন, যেখানে মোটামুটিভাবে সারা বিশ্বে একদম পরিষ্কার যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রচন্ড রকমের যুদ্ধ অপরাধ করেছে এবং গণহত্যা চালিয়েছে, এরকম অভিযোগ রয়েছে এবং আন্তর্জাতিক আদালতে এ নিয়ে মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে গত 2-3 বছরে যে হামলা এবং হত্যাযজ্ঞ চালিয়েছে তা নিয়ে খোদ আমেরিকাতেই প্রচন্ড রকমের মতবিরোধ আছে এবং অসন্তোষ আছে। সেই জায়গায় ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলকে বলছেন বর্বরতার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক দেয়াল। আপনি চিন্তা করুন বিষয়টা কোথায়। এখানে একটা কৌশলগত বিষয় আমি আপনাদেরকে জানিয়ে এখন আমি শেষ করব। Acesta este hanoracul pe care toate aeroporturile îl urăsc. De ce? রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব আছে, কিন্তু চীনের সাথে নেই। তো চীনের ইরানের পাশে যে অবস্থান, এই অবস্থানকে টেক্কা দেওয়ার জন্য ভারত এই মুহূর্তে ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিল। এবং ইসরায়েলের পাশে থাকার আরো অনেকগুলো কারণ আছে। পাকিস্তানের সাথে ভারতের যে প্রচন্ড রকমের যুদ্ধ ভাব, সামরিক উত্তেজনা, রাজনৈতিক উত্তেজনা, কূটনৈতিক উত্তেজনা, আঞ্চলিক পর্যায়ে যে টানা পড়েন, এ সমস্ত সবকিছুর প্রেক্ষাপটে ভারত একটা ভালো বন্ধু খোঁজে যে তার মতো হবে, নরেন্দ্র মোদী অন্তত সেইভাবে ভাবে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে, সেই অভিযোগ একই রকমের অভিযোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আছে। অভিযোগ, আমি বলছি অভিযোগ, আপনারা সবাই কম বেশি জানেন। তো সেই জায়গায় আমি মনে করি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই মুহূর্তে বেস্ট ফ্রেন্ড ভাবতেই পারেন। এবং যেহেতু চীন ইরানের পক্ষে অবস্থান নিয়েছেন এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক যে কৌশলগত বিষয়গুলো থাকে, সেই জায়গা থেকে ভারত ইসরায়েলের পক্ষে অবস্থান নিল। আবার পাকিস্তানকে মোকাবেলার জন্য ইসরায়েলের সহযোগিতা ভারতের প্রয়োজন আছে, বিশেষ করে গোয়েন্দা এবং বিভিন্ন রকমের অস্ত্রের চালান পাওয়ার ক্ষেত্রে। তো সেই জায়গায় যে আঞ্চলিক এখন ভারত, পাকিস্তান, ইরান, চীন, ইসরায়েল এবং আমেরিকার যে প্রেক্ষাপট, রাশিয়ার যে ইনভলভমেন্ট, সমস্ত সবকিছু মিলে ইরানের পরিস্থিতি বা ইরান, আমেরিকা, ইসরায়েলের যে বর্তমান টেনশন, এই টেনশনটা মারাত্মক আকার ধারণ করেছে। এখন আমাদের অপেক্ষা করার প্রশ্ন যে আগামী কয়েক ঘন্টা, হয়তো আগামী 12 বা 24 ঘন্টার ভিতরে কি হতে যাচ্ছে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবং যদি যুদ্ধ শুরু হয় এই 3 শক্তির ভেতরে, তাহলে মনে হয় শেষমেশ এই 3 শক্তির ভেতরে যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না। এবং মধ্যপ্রাচ্যের তো বটেই, বিশ্বের মানচিত্র, ভূপ্রকৃতি এবং শক্তির সমীকরণ অনেক কিছু বদলে যেতে পারে। তো সুপ্রিয় দর্শক,